আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আমি থট বাই তারেক এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাজার থেকে যে ওষুধগুলো কিনি, তাই না? তো ওষুধগুলো বাজারে আসার আগে তার যে একটা করুণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেই পরিস্থিতিতে যারা নিরলসভাবে কাজ করে তাদের কথা কিন্তু আমরা অনেকেই জানি না। তাদের কথা আমরা জানি না। আমরা শুধু দেখি যে ওষুধটা মার্কেটে আছে, অমুক কোম্পানি তমুক কোম্পানি, কিন্তু এই ওষুধটা মার্কেটে আসার পিছনে যাদের অবদান তাদের কথা আমরা ভুলে গেছি। তো সেজন্যই আমি আমার এই ভিডিওটি করা। তো আজকে আমরা দেখব যে আমাদের যে ফার্স্ট স্লাইডটা আছে, যে এখানে আছে যে পিউরিফাইড ওয়াটার, র মেটেরিয়াল, ইন প্রসেস স্যাম্পল অ্যান্ড ফিনিশড নন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, তাই না? এই তিনটা জিনিস, পিউরিফাইড ওয়াটার, র মেটেরিয়াল, ইন প্রসেস, ফিনিশ প্রোডাক্ট, এগুলো টেস্টিং যে বিষয়টা থাকে, যে এখানে মাইক্রোবায়োলজির যে গুরুত্বটা বা ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি সেখানে কিভাবে অবদান রাখে, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে যে ভিডিওটা একটু করব। আশা করি আপনারা খুব বোরিং হবেন না। মানে এটা জানার দরকার আছে যে আসলে যারা কিউসিতে চাকরি করে তারা কত কষ্ট করে। কেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, তা আমরা তাদের অবদানটা যাতে না ভুলে যাই, অন্তত এই জন্যই আমি ভিডিওটা করা। এবং পাশাপাশি যারা মাইক্রোবায়োলজি ফিল্ডে যারা আছে বা তাদের কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে চিন্তা করেও এই ভিডিওটা অনেক কাজে দিবে বলে আমি আশা রাখি একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে। তো আমি এই জায়গায় দেখছি যে নন স্টেরল প্রোডাক্টটা কি। নন স্টেরল প্রোডাক্ট হচ্ছে কমপ্লিটলি স্টেরাইল না। এটা কমপ্লিটলি স্টেরাইল না। এখন কমপ্লিটলি স্টেরাইল যেটা, সেটা ইনজেক্টেবল প্রোডাক্ট, ওখানে একটাও ব্যাকটেরিয়া অ্যালাউড না। কিন্তু নন স্টেরাইলে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে, তাই এটাকে নন স্টেরল প্রোডাক্ট বলে। তো এই ধরনের যে প্রোডাক্ট আছে, যেমন সিরাপ, ট্যাবলেট, ক্রিম, লোশন, এগুলো হচ্ছে এই ধরনের টাইপের। তো পরের যে কথাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই একজন মাইক্রোবায়োলজিস্টের প্রধান কাজ। এই যে এত পরিশ্রম কেন, এটা হচ্ছে পেশেন্টের সেফটি, আর এটা হচ্ছে ওই প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখা। এখন আমরা এখানে একটা চার্ট নিয়ে আলোচনা করেছি। তো এখানে প্রথম বলে রাখি যে টিএমসি, টোটাল অ্যারোবিক মাইক্রোবেল কাউন্ট, টিওএমসি, টোটাল ফাঙ্গাল মাইক্রোবেল কাউন্ট, অর্থাৎ ওরাল লিকুইড, নাসাল প্রোডাক্ট, কিউটিনিয়াস, টপিক্যাল, তারপরে ভেজিনাল প্রোডাক্ট, এদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার লিমিট কত আর ফাঙ্গাসের লিমিট কত, এই জিনিসটাই এখানে আলোচনা করা হয়েছে। এবং অবশ্যই এই প্রোডাক্টগুলোতে, অর্থাৎ ওরাল লিকুইড, নাসাল ড্রপ, ইনহেলেশন প্রোডাক্ট, এই লিকুইডগুলোতে এই
যে প্যাথোজেন গুলা বলা হয়েছে, যেমন ইকোলাই, অ্যাস অরিয়াস, সিডোমোনাস অ্যারুজিনোসা, বা নতুন যে প্যাথোজেন আসছে ডার্ক হোল্ডারিয়া কাপাসিয়া, এটা অ্যাবসেন্স থাকতে হবে। ঠিক আছে? তো এটা ইউএসপি 1111 চ্যাপ্টারে আছে, সেখান থেকেই আমি এটা দিয়েছি। এখন কিছু ইম্পর্টেন্ট জীবাণু দিয়ে এটা আলোচনা করব, যেগুলো সত্যি রিস্ক এবং যেগুলা ওই প্রোডাক্টের মধ্যে থাকা যাবে না। তো এই ধরনের জীবাণুর মধ্যে যেমন কোলাই ফিকাল কন্টামিনেশন করে, যে মানুষের অন্তে যখন কোলাই থাকে, অন্তে থাকে, সেটা যখন মূত্রের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে, এখন একটা ওয়ার্কার বা যে কেউ যে তার হাইজিন মেনটেন না করে, কিন্তু পড়াশোনার সাথে জড়িত কিন্তু হাইজিন মেনটেন করে না, হাত ধোয় না, তখন কোলাইটা ছড়াতে পারে। অ্যাসোরিয়াস যেটা, সেটা স্কিনে রেসপিরেটরি ইনফেকশন করতে পারে, সিউডোমোনাস ওয়াটারবোর্ন প্যাথোজেন, এবং ক্যান্ডিডা আলবিকেন্স ফাঙ্গাল ইনফেকশন করে। এবং সবচেয়ে লেটেস্ট যে জীবাণুটা যেটা ইউএসপিতে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বারহোল্ডারিয়া ক্যাপাসিয়া। এটা সিভিয়ার লাংস ইনফেকশন করে। ঠিক আছে? এই জন্য যারা ইনহেলার টাইপের প্রোডাক্ট হয়, সেখানে অবশ্যই এই এটার উপস্থিতিকে পর্যালোচনা করে প্রোডাক্টটা মার্কেটে দিতে হবে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে পিউরিফাইড ওয়াটার সিস্টেম, যে ওয়াটারটা হচ্ছে সর্বজনীন র মেটেরিয়াল। আমি ওয়াটারটা দিয়ে যে কোনো র মেটেরিয়ালের সাথে মিক্স হয়, তাই না, ওয়াটারটা, এবং এটা দিয়ে কিন্তু ফিনিশ প্রোডাক্ট প্রসেস সব কিছু তৈরি হয়, তাই খুব গুরুত্বপূর্ণ। তো তার কিছু মেথড আছে যে পিউরিফিকেশন করা, যেটা আরো ডিস্টিলেশন, ফিল্ট্রেশন, আয়ন এক্সচেঞ্জ এর মাধ্যমে ওয়াটারের কন্টামিনেশন হয়, ডেড লেগ হতে পারে, বায়োফিল্ম তৈরি হতে পারে, যার ফলে ওয়াটারটা কন্টামিনেশন হতে পারে। তো এখন একজন মাইক্রোবায়োলজিস্ট সেই এটা আইডেন্টিফাই করবে যে ওয়াটারটার কন্টামিনেশন রিস্ক ফ্রি আছে কিনা। তাহলে কত বড় অবদান একটা মাইক্রোবায়োলজিস্টের! সে একটা এই যে সর্বজনীন যে র মেটেরিয়াল যে ওয়াটার, তার প্রপার যে পিউরিফিকেশনের যে লেভেল, সেটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট কন্টিনিউয়াস সে চেক করে যাচ্ছে। তো আমরা পর্দার আড়ালে এই মাইক্রোবায়োলজিস্টের অবদান ভুলবো না ইনশাল্লাহ। মাইক্রোবায়োলজিস্টরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, প্রত্যেকটা প্রফেশনাল মানুষ তারাও এইভাবে পরিশ্রম করে যাচ্ছে। পরবর্তীতে আমরা এখানে একটা খুব সিম্পল জিনিস দেখাইছি, যে ওয়াটার যে টেস্ট প্রসিডিওর। এখানে নর্মাল যে বিষয়টা হচ্ছে যে 100 ml স্যাম্পল মেমব্রেন ফিল্ট্রেশনের মাধ্যমে অ্যানালাইসিস করতে হয় আর কি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা স্যাম্পল আমি কালেক্ট করলাম, সেটা 2 ঘন্টার মধ্যেই টেস্ট করার নিয়ম। কোনো কারণে কেউ টেস্ট করতে পারলো না, সেটা 48 ঘন্টার মধ্যে সেটা টেস্ট করতে হবে, তার বেশি সময় যাওয়া যাবে না। তারপরে দেখলাম যে কেন R2 মিডিয়া ইউজ করবো, আমি তো ট্রিপটন 611 ইউজ করতে পারি, R2 এটাই বা কেন ইউজ করবো? তো সেখানে আমি 3টা জিনিস বলেছি, যে এখানে স্ট্রেস ব্যাকটেরিয়া, মানে খুব দুর্বল ব্যাকটেরিয়া গুলো R2 এতে রিকভার করা হয়। হ্যাঁ, এছাড়া যে অর্গানিজম গুলো খুব লো নিউট্রিয়েন্টে বাঁচে, তারাও রিকভার হয় এখানে, এবং কন্টামিনেশন ডিটেকশনটা খুব ইমপ্রুভ অন্যান্য মিডিয়ার থেকে। হ্যাঁ, এই জন্য তো আমরা অলরেডি জেনেছি যে বার্কহোল্ডারিয়া ক্যাপাসিয়া, যেটা নতুন প্যাথোজেন, যেটা লাংস ইনফেকশন করে, তাই না? তো সেটা ডেঞ্জারাস হয় কখন, যারা যেসব অর্গানিজম, মানে মানে এটা
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানিজম, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু এটাকে অনেক সময় কিল করা যায় না, ওই অ্যান্টিবায়োটিক বিরুদ্ধে সে রেজিস্ট্যান্স শো করে। তারপর যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ইমিউনো সিস্টেম অনেক উইক, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা রিস্ক শো করে। এটা সম্বন্ধে আরো বিস্তর আপনারা জানতে পারবেন আপনার ইউএসপি 60 যদি একটু পড়েন, তাহলে এই ব্রুক হোল্ডারের ক্যাপাসিটি সম্বন্ধে জানতে পারবেন। এখন রিস্ক অ্যাসেসমেন্টটা কি? যদি একজন মাইক্রোবায়োলজিস্টের তার এই যে প্রচেষ্টাগুলো না থাকতো, তাহলে কি হতো? যে যার পেশেন্ট কন্ডিশন যদি খারাপ থাকে, সে আরো খারাপ হয়ে যাবে, এবং প্রোডাক্টের পিএইচ যদি ঠিক না থাকে, সেখানে জীবাণুগুলো আরো গ্রো করবে, যার ফলে তার শেলফ লাইফ ইফেক্ট করবে। চেক রুট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বিভিন্ন কোন রুটে পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে তার উপর ভিত্তি করেও রিস্ক অ্যাসেসমেন্ট হতে পারে। এমন ওয়াটার অ্যাক্টিভিটি, এই যে মাইক্রোবায়োলজিস্ট রেগুলার চেক করে দিচ্ছে, সে না হলে সেখানে রিস্ক অ্যাসেসমেন্টে প্রবলেম হতে পারে। এখন কি কারণে রিকল হতে পারে? একটা প্রোডাক্ট সমস্যা করলো মার্কেটে গিয়ে, এটা কি কারণ হতে পারে? একটা হলো যে টেস্টিং এ এরর থাকতে পারে, যে অ্যানালিস্ট টেস্ট করছে তার এরর থাকতে পারে। দুই নম্বর হচ্ছে ওয়াটার কোয়ালিটিটা পুয়ার অনেক, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইমপ্রপার ক্লিনিং, যদি আমার প্রোডাকশন এরিয়া যদি ক্লিন না থাকে, তাহলে তো সেখান থেকে ভেজাল প্রোডাক্ট বের হবে। কন্টামিনেশন র মেটেরিয়াল যদি কন্টামিনেশন থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে কি হবে? ভেজাল প্রোডাক্ট তৈরি হবে। তো এই বিষয়গুলো, এই যে পুয়ার ওয়াটার কোয়ালিটি, ইমপ্রপার ক্লিনিং, কন্টামিনেশন, এই বিষয়গুলো একজন মাইক্রোবায়োলজিস্ট মেনটেন করে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। পরবর্তীতে আসি যে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এবং কিভাবে এই একটা সেফ প্রোডাক্ট মার্কেটে দেওয়া যাবে, একটা সেফ প্রোডাক্ট মার্কেটে দেওয়া যাবে, মানে একদম পেশেন্ট সেফটি, মানে পেশেন্টের সেফটি ব্যাপার এবং প্রোডাক্টের কোয়ালিটি ব্যাপার। সেক্ষেত্রে আমরা দেখছি যে রেগুলার স্যানিটাইজেশন, এটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ওয়াটার সিস্টেম রেগুলার মনিটরিং করা, এনভায়রনমেন্টাল মনিটরিং করা, স্যাটেল প্লেট, রোডেড প্লেট, ঠিক আছে। স্টাফ ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন, যারা স্টাফ থাকবে বা ফার্মাসিউটিক্যালে কাজ করবে, কিউসি কিউএ, প্রোডাকশন, এদের সবার ট্রেনিং এ এবং তারা ভ্যালিডেশন বিষয়ে তাদের এক্সপার্টনেস বিল্ড আপ করতে হবে। তো সর্বশেষ যে আলোচনাটা করলাম, যে এই যে রিস্ক অ্যাসেসমেন্ট বললাম, বা আহ, একটা ভেজাল প্রোডাক্ট মার্কেটে যাওয়ার আগে একজন মাইক্রোবায়োলজিস্টের কত চেষ্টা, এই চেষ্টাগুলো নিয়ে আলোচনা করলাম, তখন দেখলাম যে মাইক্রোবিয়াল কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ। এটা একদম এসেনশিয়াল। আমার সব ডিপার্টমেন্টের মধ্যে অবশ্যই মাইক্রোবায়োলজিস্ট ছাড়া ফার্মাসিউটিক্যাল কোনো প্রোডাক্ট অ্যালাউ না। ওয়াটার সিস্টেম মনিটরিং রেগুলার একজন মাইক্রোবায়োলজিস্ট করে থাকে বা মেনটেন করে থাকে, এবং ইউএসপি গাইডলাইন অনুসারে প্রোডাক্টের সেফটিটা তারা মেনটেন করে থাকে। তো ফাইনালি আমি একটা কথা বলেছি যে ফ্লেক্সিবিলিটি ইজ ফাইন ইন ল্যাব টেস্ট, বাট ইটস ডেঞ্জারাস when it comes to medicine that go into the hands to patient. যদি একজন অ্যানালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট যদি ফ্লেক্সিবল হয়ে যায় ল্যাব টেস্টের ক্ষেত্রে, তাহলে সেটা কখনো কখনো বিপজ্জনক যদি সেই প্রোডাক্টটা একজন পেশেন্টের কাছে যায়, তাহলে তার ফ্লেক্সিবিলিটি হওয়ার কোনো সুযোগ নেই। প্রপারলি তাকে প্রত্যেকটা বিষয় শুরু করে প্রোডাক্টটা টেস্ট করে মার্কেটে দিতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আমরা দেখতে পেলাম যে মাইক্রোবায়োলজিস্ট বা কিউসি পার্সোনাল, তাদের যে অবদানগুলি, তা আমি সহজ ভাষায় এগুলা বলার চেষ্টা করেছি, অত্যন্ত আহ, সহজ এবং প্রাঞ্জল ভাষায়। তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন,
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমি আরো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসবো ধর তারিখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।